গণঅভ্যুত্থানের এই দিনে শেখ হাসিনা তার কাঙ্ক্ষিত গন্তব্য বেছে নিয়েছেন দিল্লি। তো এই গণঅভ্যুত্থানে আহত, নিহত এবং সর্বস্তরের ছাত্র জনতা, কৃষক থেকে শুরু করে যারা নিজেদেরকে অকাতরে বিলিয়ে দিয়েছেন বাংলাদেশকে রাজনৈতিকভাবে মুক্ত করবার জন্য, সবার আত্মদানের প্রতি, সবার ত্যাগের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আমি ফুয়াদ ভাইয়ের প্রত্যেকটা পয়েন্টে খুব সুন্দর আলোচনা করার সুযোগ আছে। আমি মোটা দাগে কয়েকটা জিনিস শুধু অ্যাড্রেস করব। দেখেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলে যেটা ডিফাইন করা হয়, একক কোনো আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানে ছিল না। ইনফ্যাক্ট এইটা হাসিনা পতনের আন্দোলনই ছিল না। আন্দোলনটা ছিল, বুঝতে হবে, আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী, কোটা বিরোধী। কোটার দাবিটা ছিল একটা নির্দিষ্ট শ্রেণী এবং গোষ্ঠীর দাবি, কারণ যারা বিসিএস দিবে, চাকরির কোটা বঞ্চিত হচ্ছিল। এবং এই আন্দোলনটা নতুন না, এই আন্দোলনটা এর আগে যে রাশেদ খান এখানে আছে, ওনারা এটা সূচনা করেছিল 18 সালে। আমি ছিলাম সেখানে, ওই ইতিহাসে তো আমরা দেখি না এগুলো। তো যাই হোক, যারা ইতিহাস কথা বলছে তারা তো এনে কথা বলে। ফলে এইটা নতুন কোনো আন্দোলন না। নতুন আন্দোলন কোথায় ঘটলো? আন্দোলন এখানে নতুনত্ব আছে। কোথায় আসলো সেটা কোটায় না, সেটা হলো যখন এটা বৈষম্য বিরোধী আন্দোলনে সেকেন্ড স্টেজে আসলো, তখন এটা ম্যাস মুভমেন্টে পরিণত হইলো। ফলে কোটার থেকে বৈষম্য, তারপরে বৈষম্যের আতুর ঘরকে শেখ হাসিনা, তাহলে ফালাইতে হবে কারে? শেখ হাসিনাকে এক দফা। এই যে আপনার কনসিকুয়েন্স, এটা আমরা মিস করে গিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, আমরা কোনো আকাঙ্ক্ষায় ধরতে পারবো না। ফলে গণঅভ্যুত্থানের একক কোনো আকাঙ্ক্ষা না। তাহলে ফুয়াদ ভাই কিংবা তার দল এনসিপি জামাত যে কথাগুলো বলছে, সেগুলো কি তারা ভুল বলছে কিনা সঠিক বলছে, সেটা তো আগে মূল জায়গাটা কিসের ভিত্তিতে বলছে তারা? গণঅভ্যুত্থানের ভিত্তিতেই তো। গণঅভ্যুত্থানের আগে তো এসব কথাবার্তা ছিল না। তাহলে গণঅভ্যুত্থানটা আগে বুঝি আমরা। ফলে গণঅভ্যুত্থানের একক আকাঙ্ক্ষা বলে কিছু ছিল না। যে রকম এই আকাঙ্ক্ষা, কিন্তু অনেক আকাঙ্ক্ষা ছিল। সেই অনেক আকাঙ্ক্ষাটা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপরে। গণঅভ্যুত্থানকে আপনি কিভাবে দেখছেন, সেই দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। যে কারণে দলগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে। ডেফিনেটলি আপনার জামাত, এনসিপি জোট, এবং এই জোটে ফুয়াদ ভাইরা আছেন, ওনাদের রাজনীতি তো বিএনপি করে না। ফলে বিএনপির সাথে তাদের পার্থক্য থাকবে, এটাই রাজনীতি, এটাই স্বাভাবিক। এখন সেই পার্থক্যের জায়গাটা জাস্টিফাই হচ্ছে কিভাবে? ওনারা যে জায়গা থেকে আলোচনাটা করছেন যে 31 দফা, ভাই 31 দফা তো কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না। এর আগে এটা 27 দফা ছিল। 31 দফার পরে নির্বাচনী ইস্তিহার আসছে। এখন আপনি 31 দফার মধ্যে যদি আটকায় থাকেন, তাহলে রাজনীতি যে একটা চলমান, রাজনীতি যে একটা পরিবর্তনশীল, একটা ট্রান্সফরমেটিভ বিজ্ঞান, সেটি পরিবর্তন হতে পারে ভাই। কিন্তু ফুয়াদ ভাই যেখানে বলছেন যে বিএনপি তার কোনো অঙ্গীকারে স্থির থাকছে না, সেইটা স্থির রাজনৈতিক কোনো অঙ্গীকারে স্থির থাকাটা একটা ফ্যাসিবাদের লক্ষণ, এটা তো একটা পতনের লক্ষণ, এটা তো একটা পশ্চাৎপদতার লক্ষণ। রাজনীতি সময়, সমাজ, পরীক্ষিত চেঞ্জ হয়। তো আপনি যেই কন্ডিশনে 27 দফা দিছিলেন, সেখান থেকে 31 দফা আসলেন, 31 দফা থেকে আপনি নির্বাচন ইস্তেহারে আসলেন। নির্বাচন ইস্তেহারে এই ক্রনোলজির কথা কি বলা নাই? সবগুলো মেনশন করা আছে। এইবার আপনি নির্বাচন, এইবার 31 দফার মধ্যে যেটা করছে, এটা মানলো না বিএনপি। এই জায়গায় যদি এটা 31 দফা কি কোনো কোরআন বাইবেল নাকি যে মানতে হবে? জনগণ ডেফিনেটলি 27 দফাতে এগ্রি করছে একটা জনগণ, 27 দফা থেকে মোর এগ্রি করছে 31 দফা, 31 দফা থেকে মোর এগ্রি করছে নির্বাচন ইস্তেহার। এটার উপর ভিত্তি করে, এটার উপর আস্থা রেখে ভোট দিয়ে ক্ষমতায় আনছে। তার মানে 31 দফাকে যদি আপনি একটা পয়েন্ট অফ নো রিটার্ন, বিএনপির একটা চিরস্থায়ী বন্দোবস্ত, বা ধরেন একটা কিতাবুল মুকাদ্দাস দিছে, এখান থেকে আর নরণচরণ নাই, হ্যাঁ, এবং লড়লে বিএনপি গাদ্দারি করে ফেলছে, এই জায়গা থেকে আমার মনে হয় দেখাটা ঠিক হচ্ছে না। কারণ 31 দফার আলোকে ইস্তেহার প্রণয়ন করা হয়েছে, এইটা ইস্তেহারের মধ্যেই বলা আছে, ভূমিকাতেই বলা আছে যে 31 দফার আগে। এখন 31 দফা ইস্তেহারের মধ্যে তারা কি বলছে? তারা সংবিধান সংস্কার করার জন্য গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি ফলো করার কথা বলছে কিনা? বলছে। সেই পদ্ধতি তারা নিছে কিনা? এখন তো ওই সংস্কার শব্দটাই তো বিএনপি মানতে চায় না, তারা বলে সংশোধন। আপনি ওই যে এটা উদাহরণ, এটা তো বিরোধীদের কথা, আমি জাস্ট আপনার কাছে তুলে ধরলাম। আপনার এটা ওয়ার্ডিং, জাস্ট ওয়ার্ডিং। আপনি কনস্টিটিউশনাল, এখানে ফুয়াদ ভাই আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মাস্ট বি কনস্টিটিউশনাল। হাসিনা পঞ্চদশ সংশোধনী যে করছিল, এইটা যে অবৈধ ঘোষণা করছে, এটা কেন ঘোষণা করছে? আদালত জাজমেন্ট কি বলছে? যে এটা হাসিনা ফ্যাসিবাদী কায়দায় করছিল, এই জন্য অবৈধ, নাকি এটা অসাংবিধানিক উপায়ে সংবিধান সংশোধন করছে, এই কারণে অবৈধ? সংবিধান সংশোধন বা সংস্কারের পদ্ধতিটাও সাংবিধানিক হইতে হবে, শুধু লেজিট হইলেও হবে না, এথিক্যালি এটা আপনার এটাকে যেটাকে বলে সাংবিধানিক যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করতে হবে। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার, আরেকটা যদি বলে শেষ করি এই পর্বটা, আরেকটা হলো এই যে দলীয় লোক। দেখেন প্রথম রেটরিক্স কি, দুইটা জায়গা থেকে আসতে হবে, খুবই গুরুত্বপূর্ণ।
প্রথম হইলো চাঁদাবাজ চাঁদাবাজ জিকির তোলা হইল, অ্যাজ ইফ চাঁদাবাজ বিএনপি ছাড়া আর কোথাও নাই। কিন্তু পরে দেখা গেল যে যে এলাকায় ক্ষমতাশীল সেই এলাকায় প্রতিষ্ঠিত চাঁদাবাজ। এটা একটা সামাজিক রাজনৈতিক সমস্যা, কিন্তু এটাকে বিএনপিকে ডিফেম করার জন্য বলা হলো এবং বিএনপি 6,500-এর মতো নেতাকর্মী আপনার বহিষ্কার করলো। তো এখানে যার নিজের জমি হাসিনার আমলে আওয়ামী লীগ ছাত্রলীগ দখল করছে, সেটা নিজে উদ্ধার করতে গেল, তারে চাঁদাবাজ বানায় তাকে বহিষ্কার করানো হলো। এরকম রাজনীতি আমরা দেখছি। জি, পরে এটা রাজনীতি কি, এটা সায়েন্সটা বলি। এটা সায়েন্সটা হলো এখানে আওয়ামী লীগের যে অ্যাসেট, এটা রক্ষা, এটা যাতে অন্য কেউ নিতে না পারে, এটা নিজেরা যাতে রক্ষা করতে পারে, যেটা গুপ্তভাবে তারা ছিল এর সাথে, এই কারণে চাঁদাবাজি রেটরিক্স তুইলা আওয়ামী লীগের অ্যাসেটটাকে রক্ষা করা হইলো। জি, এরপরে দেখেন এই যে দলীয় লোক বললো, দলীয় লোকের সায়েন্স আছে। এই প্রসঙ্গগুলি আমাদের না, একটা এটা আলোচনা জবাবটা দিই, এটা বিশেষভাবে তুলছে। দলীয় লোকের সায়েন্সটা কি? তাহলে আপনি লোককে না, তিনি বলছেন যে কোনো গাইডলাইন, বিশেষ করে জনমতের প্রতিফলন ঘটে এরকম কোনো গাইডলাইন সরকার নির্বাচনের পরে এখানে ফুয়াদ ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমেরিকান পদ্ধতি এবং একটা হলো ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার পদ্ধতি। মডেল, হ্যাঁ। এখানে সরকার এটা কন্ট্রাডিকশন যেটা আবিষ্কার করছে, সরকার বলতেছে ব্রিটিশ পদ্ধতির কাছে কিন্তু যাচ্ছে আমেরিকান পদ্ধতি। নো, সরকার এটা মিক্সড পদ্ধতিতে যাচ্ছে। কেন? ইন্টারিম আমলের সমস্ত লোকজন কি সরকার বের করে দিছে? জি। বাংলা একাডেমি থেকে বের করে দিছে, আশিক জি। সাহেবরে বের করে দিছে, তারপরে ইয়ার থেকে নজরুল ইনস্টিটিউট থেকে বের করে দিছে। হ্যাঁ, এরকম প্রচুর লোক আপনি পাবেন, যেখানে খলিল সাহেব তো বড় উদাহরণ।